ওকে, তাহলে নন রেপ্লিকেটিভ নিউক্লিক অ্যাসিড আমরা যতক্ষণ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা কি বলছি, কেমোজেনি। ঠিক আছে, এবার বলো তো নন রেপ্লিকেটিভ যদি হয় তাহলে কি সেই অর্গানিজমটা, এটা তুমি যে সেলের কথা বলছো যে একটা নতুন সেল আমি তৈরি করতে চাইছি যেখানে নন রেপ্লিকেটিভ ডিএনএ, তাহলে সেই সেলটাকে রিপ্রোডিউসিং হবে? সেই সেলটাকে রিপ্রোডিউসিং হবে না হবে না, তাই না? তাহলে নন রেপ্লিকেটিভ নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে এইটা এখনো পর্যন্ত কিন্তু নন রিপ্রোডাক্টিভ। এবং এই যে নন স্ট্রাকচারটা, এই যে অর্গানিক পলিমার গুলো, ধরো এটা ওয়াটার আছে, এটা ওয়াটার বডি আছে, এবং দেখো সেই ওয়াটার বডির মধ্যে আমরা যদি এই যে পলিমার গুলোকে তৈরি করছি, ধরো ডিফারেন্ট টাইপ অফ পলিমার যেগুলো আমার কাছে আছে, এই এক ধরনের ধরো পলিমার বসে আছে আমার কাছে, এইটা আর একটা ডিফারেন্ট টাইপের পলিমার বসে আছে আমার কাছে, এইটা ধরো আর একটা ডিফারেন্ট টাইপ অফ পলিমার আছে আমার কাছে। তাহলে এই যে পলিমার গুলো তারা বলতো ডিফারেন্ট টাইপ অফ ইন্টারাকশন দিয়ে কি হয়েছে, দে গেট অ্যাগ্রিগেটেড, তাই না? দে গেট অ্যাগ্রিগেটেড, এবং তার বাইরে আমরা ওয়াটারের একটা ফিল্ম পাচ্ছি, কিন্তু কোনো লিপিড লেয়ার কিন্তু নেই, ওয়াটারের একটা ফিল্ম পাচ্ছি। তাহলে এই যে মেটেরিয়ালটা দেখো, এটাকে আমরা কি করলাম, অ্যাগ্রিগেশন অফ অর্গানিক পলিমার, তাই তো? কথা বলো প্লিজ। হ্যাঁ স্যার। অ্যাগ্রিগেশন অফ অর্গানিক পলিমার। এটা দেখতে কেমন, দিস ইজ কোলয়েডাল, এটা কোলয়েডের মতো, তাই না? এর বাইরে কি কোনো মেমব্রেন দেখছো, মেমব্রেন কভার আছে? নো লিপিড মেমব্রেন, নো লিপিড মেমব্রেন, কিন্তু বাইরে একটা কিসের ফিল্ম আছে, একটা ওয়াটারের ফিল্ম আছে, তাই আমরা বলতে পারি যে কভার্ড বাই হাইড্রো মেমব্রেন। ওকে, কভার্ড বাই covered by hydromembrane। এবং দেখো যেহেতু এরা একটা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশন করে আছে, বলতো আশেপাশের যে পরিবেশটা, সেই পরিবেশের থেকে এ কিছুটা আলাদা কিনা, আশেপাশের পরিবেশের সঙ্গে থেকে আলাদা, এবং একটা নিজস্ব এনভায়রনমেন্ট মেইনটেইন করতে পারছে। তাহলে আমি বলতে পারি যে দে ক্যান মেইনটেইন দেয়ার ওন এনভায়রনমেন্ট, তারা তাদের নিজস্ব এনভায়রনমেন্টটা কিন্তু কি করতে পারে, মেইনটেইন করতে পারে। ঠিক আছে, তারা যে এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্টটা কিন্তু তারা মেইনটেইন করতে পারে। ওকে, তাহলে এই যে স্ট্রাকচারটা আমরা তৈরি করলাম, এই কনসেপ্টটা, এই স্ট্রাকচারটা যিনি প্রথম দেখলেন তিনি হলেন কে, আলেকজান্ডার ওপারিন। ওপারিন। ওকে, আর এই স্ট্রাকচারটাকে আমরা বলি কোয়াসারভেট। ওকে, তাহলে বলো which of the following statement related to coacervate is correct? এক নম্বর অপশন, theory of coacervate is put forward by Oparin. 2 number option, coacervate is colloidal and that is aggregation of organic polymer. 3, that is not membrane, that is not covered by any type of membrane, lipid membrane. Option 4, they are non-reproductive, they are not capable of reproduction. ওকে, এবার মনে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। Okay, so they are not capable of reproduction. তাহলে ক্লিয়ার হলো coacervate? বলো বুঝতে পেরেছো সবাই? coacervate ক্লিয়ার হয়েছে? স্যার বলো স্যার। হ্যাঁ বলো। বলছি স্যার কোয়াসারভেটে তো স্যার লিপিডের দুটো লেয়ার থাকে, মানে আমি বলছি Bilayer মেমব্রেন, যাকে তুমি বলছো লিপিডের দুটো লেয়ার থাকে। হ্যাঁ স্যার, তাই তো স্যার, হ্যাঁ লিপিডের দুটো লেয়ার থাকে কোয়াসারভেটে। ঠিক আছে, তাহলে তুমি লিপিডের দুটো লেয়ার থাকে ওই ডেটাটাই লিখো, ঠিক আছে এক্সামে। চলো নেক্সট। এবার দেখো এখানে আর একটা স্ট্রাকচার দেখো, এর মধ্যে আমরা ডিফারেন্ট টাইপ অফ পলিমার নিচ্ছি। হ্যাঁ, এখানে ডিফারেন্ট টাইপ অফ পলিমার নিচ্ছি। এই যে ডিফারেন্ট টাইপ অফ পলিমার, এই যে ডিফারেন্ট টাইপ অফ পলিমার, এই ডিফারেন্ট টাইপ অফ পলিমারটাকে এবার দেখো র‍্যাপ করে আছে কে। এবার আমরা এর বাইরে দুটো লিপিডের লেয়ার দিয়ে আমরা এটাকে কভার করছি। ওকে,
দুটো লিপিডের লেয়ার দিয়ে আমরা তাকে কভার করছি, ঠিক আছে? তাহলে এই যে দুটো লিপিডের লেয়ার দিয়ে তুমি এখন তাকে কভার করছো, তাহলে গল্প দেখো একই, অ্যাগ্রিগেশন অফ অর্গানিক পলিমার, ওকে। 2, এর বাইরে লিপিড লেয়ার আছে না নেই? কভার্ড বাই 2 লিপিড মেমব্রেন, ওকে। নিজস্ব এনভায়রনমেন্ট, তাহলে দেখো মেমব্রেন আছে মানে তো আরো ভালো নিজের এনভায়রনমেন্টটাকে বজায় রাখতে পারবে, তাহলে ক্যান মেইনটেইন দেয়ার ওন এনভায়রনমেন্ট, তাহলে নিজের এনভায়রনমেন্ট বজায় রাখতে পারে, ওকে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা হচ্ছে কার কনসেপ্ট বলো? দিস ওয়াজ পুট ফরওয়ার্ড বাই সিডনি ফক্স, আর এইটাকে আমরা বলি মাইক্রোস্ফিয়ার। মাইক্রোস্ফিয়ার। ওকে, তাহলে এই যে কোয়াসারভেট এন্ড মাইক্রোস্ফিয়ার খুব ইম্পর্টেন্ট জায়গা। মাইক্রোস্ফিয়ারের কনসেপ্ট হচ্ছে সিডনি ফক্সের, ওপারিন হচ্ছে কোয়াসারভেটের কনসেপ্ট, ঠিক আছে? যখন আমরা দেখবো যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর পরপর জুড়ছে, তাহলে অ্যামাইনো অ্যাসিড গুলো জুড়ে কি তৈরি হবে? প্রোটিন। প্রোটিন, কিন্তু দেখো অ্যামিনো অ্যাসিড গুলোকে জুড়তে গেলে তো রাইবোসোম চাই, কিন্তু তখনও পর্যন্ত তো রাইবোসোম আসেনি মিডিয়ামে, তাহলে তাদেরকে জুড়বে কিভাবে? হিট দিয়ে, তাই না? তাহলে হিট দিয়ে যদি অ্যামাইনো অ্যাসিড গুলোকে তুমি জুড়ে দাও, তাহলে সেটা কি প্রকৃত প্রোটিন হবে না প্রোটিনের মতো কিছু একটা তৈরি হবে? প্রোটিনের মতো। তাহলে তাই মানে তখন আমরা তাকে বলি প্রোটিনয়েড। তাহলে অ্যামাইনো অ্যাসিড জুড়ে তৈরি হলো প্রোটিনয়েড। প্রোটিনয়েড কনসেপ্ট কার? প্রোটিনয়েড কনসেপ্ট কার বলো? ফক্স। ফক্স। সো সিডনি ফক্স। প্রোটিনয়েড কনসেপ্ট ওপারিনে, ওকে। তাহলে প্রোটিনয়েড কনসেপ্ট ওপারিন, ঠিক আছে? সরি সরি সরি, প্রোটিনয়েড হচ্ছে ফক্স, প্রোটিনয়েড কনসেপ্ট হচ্ছে ফক্স। মাইক্রোস্ফিয়ার কনসেপ্ট কার বলো? ফক্স। আর একমাত্র কোয়াসারভেট যে মডেলটা, কোয়াসারভেটটা কার কনসেপ্ট? ওপারিন। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে আবার বলো, প্রোটিনয়েড কনসেপ্ট কার? প্রোটিনয়েড ফক্স। 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 মাইক্রোস্ফিয়ার কার? ফক্স। ফক্স। আর কোয়াসারভেট কার? ওপারিন। ওপারিন। am I clear? বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা এই যে স্ট্রাকচার গুলো তৈরি করলাম, কোন স্ট্রাকচার গুলো? এই ফরমেশন অফ অর্গানিক পলিমার, তাদের এগ্রিগেশন করে যে স্ট্রাকচার তৈরি করলাম, এদেরকে আমরা বলি প্রোটোবায়ন্ট। তাহলে বলো, প্রোটোবায়ন্ট ইজ ক্যাপেবল অফ রিপ্রোডাকশন অর নট? তাহলে এখান থেকে আমরা তৈরি করলাম ফরমেশন অফ প্রোটোবায়ন্ট। ফরমেশন অফ প্রোটোবায়ন্ট, এবং একদম মনে রাখবে প্রোটোবায়ন্ট অনেক বইতে লেখা আছে, প্রোটোবায়ন্ট কোয়াসারভেট মাইক্রোস্ফিয়ার রিপ্রোডাকশন করতে পারে, একদম কেটে দেবে। তাহলে দে আর নট ক্যাপেবল অফ রিপ্রোডাকশন, ঠিক আছে? দে আর নট ক্যাপেবল অফ রিপ্রোডাকশন। তাদের ক্ষেত্রে ছোট বার্ড লাইক স্ট্রাকচার তৈরি হতে পারে, আউটগ্রোথ লাইক স্ট্রাকচার তৈরি হতে পারে, কিন্তু সেখান থেকে আবার একটা নতুন অর্গানিজম তৈরি সেরকম আমরা স্ট্রাকচার দেখি না। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এদের ক্ষেত্রে নন রেপ্লিকেটিভ নিউক্লিক অ্যাসিড আছে। নন রেপ্লিকেটিভ নিউক্লিক অ্যাসিড হলে কখনো সে রিপ্রোডিউস করতে পারে না। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? বলো, কোয়াসারভেট গ্রোথ করতে পারবে? গ্রোথ? মাইক্রোস্ফিয়ার গ্রোথ করতে পারবে? হ্যাঁ, গ্রোথ পারবে, কারণ বাইরে থেকে ম্যাটেরিয়াল গুলো অ্যাকোয়ার করবে, নতুন নতুন ম্যাটেরিয়াল বাইরে থেকে অ্যাকোয়ার করে আগে থেকে অনেক বেশি বড় হয়ে যাবে। তাহলে এরা গ্রোথ করতে পারে, কিন্তু দে আর ক্যাপেবল অফ গ্রোথ, বাট দে আর নট ক্যাপেবল অফ রিপ্রোডাকশন। তাহলে আমি কি বোঝাতে পারলাম কেমোজেনির মধ্যে কি কি আছে? কেমোজেনি ইনক্লুডস অ্যাটমিক লেভেল, ফরমেশন অফ অর্গানিক মনোমার, ফরমেশন অফ অর্গানিক পলিমার, ফরমেশন অফ প্রোটোবায়ন্ট। তাহলে এইটুকু জায়গা পর্যন্ত আমরা দেখলাম কেমোজেনি। তাহলে প্রোটোবায়ন্টের মধ্যে বলো, প্রোটোবায়ন্টের মধ্যে যে নিউক্লিক অ্যাসিডটা আছে, দ্যাট নিউক্লিক অ্যাসিড ইজ রেপ্লিকেটিভ নিউক্লিক অ্যাসিড অর নন রেপ্লিকেটিভ নিউক্লিক অ্যাসিড? এবার ধরো কোনো কারণে বাই মিনস অফ মিউটেশন যদি ওই নিউক্লিক অ্যাসিডটা রেপ্লিকেশন পাওয়ার পায়, বা যদি নিউক্লিক অ্যাসিডটা তার কপি নাম্বার বাড়াতে পারে, তাহলে তখন আমি বলতে পারি যে রেপ্লিকেটিভ নিউক্লিক অ্যাসিড যেই তুমি পাবে, রেপ্লিকেটিভ নিউক্লিক অ্যাসিড, তখন সেটা কার মধ্যে ঢুকে পড়লো? কেমোজেনি থেকে কার মধ্যে? ওকে। আর যখনই তুমি বায়োজেনিতে নিয়ে আসলে কোন একটা স্ট্রাকচারকে, তখন তাকে আমরা বলি প্রোটোসেল। কি বলি?
প্রোটোসেল বা ইউবায়ন্ট। তাহলে বলো তো প্রোটোসেল বা ইউবায়ন্ট যেটা আছে সে এবার রেপ্লিকেট করতে পারে কিনা? হ্যাঁ পারবে। তাহলে তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিব যে রেপ্লিকেটিভ নিউক্লিক অ্যাসিড বেসড জেনেটিক ম্যাটেরিয়াল কোথায় পাবো? রেপ্লিকেটিভ নিউক্লিক অ্যাসিড বেসড জেনেটিক ম্যাটেরিয়াল কোথায় পাওয়া যাবে? আনসার উড বি ইউবায়ন্ট অথবা প্রোটোসেল। প্রোটোবায়ন্টে কি পাওয়া যাবে? প্রোটোবায়ন্টে কি পাওয়া যাবে? তাহলে যদি পরীক্ষা পড়ে নন রেপ্লিকেটিভ নিউক্লিক অ্যাসিড বেসড জেনেটিক ম্যাটেরিয়াল কোথায় পাওয়া যাবে, তখন আনসার কি হবে? প্রোটোবায়ন্ট। তখন প্রোটোবায়ন্ট। ওকে, তখন প্রোটোবায়ন্ট। বোঝা গেল? নেক্সট, এবার দেখো তাহলে তুমি এখন কি পেলে? একটা সেল পেলে যে সেলটা রেপ্লিকেট করতে পারে, রিপ্রোডিউস করতে পারে, কপি নাম্বার বাড়াতে পারে। তাহলে এবার তুমি একটা লাইফ পৃথিবীতে নিয়ে আসতে পারলে, এবং এই যে লাইফটা ফার্স্ট লাইফ অরিজিনেটেড অন আর্থ, ফার্স্ট লাইফ originated on earth equals to chemo heterotroph and anaerobic. ওকে, পরীক্ষায় প্রশ্ন এসছে ডিরেক্ট যে প্রথম লাইফ ফর্ম পৃথিবীতে এসছে সেটা কি বলো? কেমো হেটারোট্রফ আর অ্যানারোবিক। কেমো হেটারোট্রফ এন্ড অ্যানারোবিক। ওকে, কেমো হেটারোট্রফ এন্ড অ্যানারোবিক। বোঝা গেল? বোঝা গেল? Yes, sir. ভেরি গুড। এবার দেখো কেমো হেটারোট্রফ থেকে আস্তে আস্তে কি জেনারেট করলো? কেমো অটোট্রফ। এই টার্মগুলো মনে হয় আমি তোমাদের ব্যাকটেরিয়া পড়াতে গিয়ে পড়িয়েছি, তাই আমি আর নতুন করে সেগুলোতে ঢুকছি না। তাই তো মনে পড়ছে? কেমো হেটারোট্রফ, কেমো অটোট্রফ। ওকে, নেক্সট এবার সেখান থেকে আসলো ফটো অটোট্রফ। কিন্তু তারা কি অক্সিজেন দেয় না সালফার? তাহলে তখন Sulfur. অক্সিজেনিক। ওকে, আর তারপরে আমরা পেলাম ফটো অটোট্রফ। ফটো অটোট্রফ যে অক্সিজেন দেবে, তাহলে অক্সিজেনিক। ওকে, তাহলে যেই না তুমি ফটো অটোট্রফ অক্সিজেনিক পেয়ে গেলে, বলো তো এবার তোমাকে কি দিচ্ছে? বলো, এবার তোমাকে দিচ্ছে অক্সিজেন। আর যদি অক্সিজেন দিয়ে দেয় তাহলে বলো তো আর্থের কাছে ফ্রি মলিকুলার অক্সিজেন আছে না নেই? কারণ তুমি জানো ওকে, আর্থ কেমন বলো? অক্সিডাইজিং না রিডিউসিং? টেল মি। এখন আর্থ অক্সিডাইজিং। ঠিক আছে, তাহলে এই যে তুমি অক্সিজেনটা পেলে, এই অক্সিজেন পাওয়াটাকে আমরা বলি অক্সিজেন কি বলো? অক্সিজেন ইভলিউশন বা অক্সিজেন রিভলিউশন। এম আই ক্লিয়ার? এটাকে আমরা কি বলি বলো? অক্সিজেন ইভলিউশন বা অক্সিজেন রিভলিউশন। দ্যাট ইজ অক্সিজেন রিভলিউশন। তাহলে অরিজিন অফ লাইফ কমপ্লিট করলাম আমরা কোন জায়গা দিয়ে বলো? অক্সিজেন পেয়ে যাওয়া দিয়ে, অক্সিজেন রিভলিউশন। তাহলে বলো ক্লিয়ার এইটুকু জায়গা? বুঝতে পেরেছি প্রত্যেকে? বুঝতে পেরেছি প্রত্যেকে? আর Yes, sir. এই যে নিউক্লিক অ্যাসিড তুমি তৈরি করেছো, প্রথম কোন নিউক্লিক অ্যাসিডটা এসছে? তুমি যদি এখন সব জায়গাতে দেখো অর্গানিজমের মধ্যে তুমি পাবে ডিএনএ নিউক্লিক অ্যাসিড। তাহলে প্রশ্ন হচ্ছে আরএনএ প্রথম এসছে নাকি ডিএনএ প্রথম এসছে নিউক্লিক অ্যাসিড হিসাবে? হ্যাঁ স্যার, RNA. তাহলে আরএনএ যে প্রথম এসছে এইটাকে আমরা কি বলি? আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস, তাই না? আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস, যে আরএনএ কামস ফার্স্ট। কেন? দেখো প্রথম কথা হচ্ছে যে আমরা যদি ডিএনএ থেকে, মন দিয়ে শুনবে, আমরা যদি ডিএনএ থেকে ডিএনএ বানাই বা ডিএনএ থেকে আরএনএ বানাই বা আরএনএ থেকে প্রোটিন বানাই, তাহলে বলো তো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এনজাইম লাগবে কিনা? Yes, sir. এনজাইম লাগবে। এবং আমরা এতক্ষণ পর্যন্ত যে প্রোটিন গুলো তৈরি করেছিলাম বা যে প্রোটিনয়েড গুলো তৈরি করেছিলাম, মনে রাখবে এই প্রোটিনয়েড গুলো বেশিরভাগ ক্ষেত্রেই নন এনজাইমেটিক বা প্রায় সবগুলোই এরা নন এনজাইমেটিক। তাহলে আমি যদি প্রথমে ডিএনএ কে আবিষ্কার করি, প্রথমে যদি ডিএনএ কে ইভলভ করি, তাহলে বলতো ডিএনএ থেকে আরএনএ বানানোর জন্য যে এনজাইমটা দরকার সেটা কোথায় পাবো? আমরা কি পাবো?
নেই তো তখন মিডিয়ামে Yes, sir. এনজাইম। আর ডিএনএ এত স্টেবল স্ট্রাকচার, বলো তো এ কি কখনো ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারবে? না। যে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে সে প্রচন্ড আনস্টেবল স্ট্রাকচার হয়, তাই না? তাহলে এটা স্টেবল স্ট্রাকচার ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারবে না। তুমি যদি প্রোটিন কে বলো প্রথম ইভলভ হয়েছে, তাহলে প্রোটিন যদি প্রথম ইভলভ হয় তাহলে সেটা কোন নিউক্লিক অ্যাসিড থেকে কিভাবে কোন এনজাইম দিয়ে তুমি তাকে তৈরি করবে, বা ইনফরমেশনটাকে তুমি কি হিসাবে রাখবে? তাহলে আমরা যদি আরএনএ কে নিয়ে নিই, তুমি একটা জিনিস খেয়াল করো, আরএনএ কিন্তু কি হিসাবে কাজ করতে পারে? আরএনএ অ্যাক্ট অ্যাজ Catalyst. এনজাইম, Enzyme. আর আরএনএ অ্যাক্ট অ্যাজ ক্যাটালিস্ট, তাই না? এক্সাম্পল বলো। রাইবোজাইম, Ribozyme. রাইবোজাইম, তাই না? রাইবোজাইম, তাহলে এটা হচ্ছে এমন একটা এনজাইম যে এনজাইমটা প্রোটিন নয়, যে এনজাইমটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড বেসড এনজাইম, ঠিক আছে? দিস ইজ নিউক্লিক অ্যাসিড বেসড এনজাইম। তাহলে আমরা দেখো রাইবোজাইম এর ক্ষেত্রে দেখলাম যে এটা কি করতে পারে, ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে। তাহলে বলো তো পৃথিবীতে যদি প্রথমে তুমি আরএনএ কে নিয়ে আসো, তাহলে সেই আরএনএটা কি করতে পারবে? ক্যাটালিস্ট হিসেবেও কাজ করতে পারবে, আবার জেনেটিক ইনফরমেশনটা স্টোরও করতে পারবে, সেখান থেকে সে প্রোটিনে কনভার্টও করতে পারবে। তাহলে সেই হিসেবে আমরা দেখলাম। আর আরো তুমি বলতে পারো যে যেহেতু আরএনএ এর স্ট্রাকচার ডিএনএ থেকে অনেক লেস স্টেবল, লেস কমপ্লেক্স, অনেক সিম্পল, তাই আমরা সেদিক থেকে বলতে পারি হু কামস ফার্স্ট, আরএনএ কামস ফার্স্ট। ওকে, তাহলে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস বুঝতে পেরেছো? আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস, ওকে। এবং এই যে আরএনএ এর মধ্যে যে ক্যাটালিটিক প্রপার্টিটা আছে, এই ব্যাপারটা তোমাকে প্রথম ভাবতে শিখিয়েছিল কে? যে ফার্স্ট জেনেটিক ম্যাটেরিয়াল যে আরএনএ, ফার্স্ট জেনেটিক ম্যাটেরিয়াল যে আরএনএ, অর্থাৎ এর মধ্যে যে ক্যাটালিটিক পাওয়ার আছে, এইটা প্রথম দেখিয়েছিলেন আবার হরগোবিন্দ খোরানা, তাই না? তিনি কি একটা আর্টিফিশিয়ালি ল্যাবের মধ্যে একটা আরএনএ বানিয়েছিলেন না? মনে আছে? ইনভিট্রো সিনথেসিস অফ আরএনএ, ইনভিট্রো Yes, sir. সিনথেসিস অফ আরএনএ। তাহলে ইনভিট্রো আরএনএ সিনথেসিস করে তিনি ক্যাটালিটিক প্রপার্টি গুলোর কথা ভেবেছিলেন, ঠিক আছে? তাহলে এই যে খোরানার একটা কন্ট্রিবিউশন আছে যে পৃথিবীতে প্রথম আরএনএ এসেছে, এইটা প্রমাণ করার ক্ষেত্রে এই যে খোরানার ওই যে ল্যাবে বসে যে আরএনএটা তৈরি করা হয়েছিল, সেটাকেও কিন্তু আমরা কাজে লাগিয়েছিলাম তার ক্যাটালিটিক প্রপার্টিটা শো করানোর জন্য। ওকে, বুঝতে পেরেছো? Yes, sir. ক্লিয়ার এভরিবডি? Yes, sir. Yes, sir. Yes, sir. ভেরি গুড। তাহলে যেই অক্সিজেন রিভলিউশন হলো, অক্সিজেন তৈরি হয়ে গেল, সঙ্গে সঙ্গে বলো তো এবার ওজোন তৈরি হতে পারছে কিনা? তাহলে অক্সিজেন ইভলিউশন হয়ে গেল বা অক্সিজেন রিভলিউশন হয়ে গেল। যেই না অক্সিজেন রিভলিউশন হলো, সঙ্গে সঙ্গে দেখো এই পরিবেশটা এখন হয়ে গেল অক্সিডাইজিং, অক্সিডাইজিং। ওকে, দুই হচ্ছে এই যে ফ্রি মলিকিউলার অক্সিজেনটা, এই ফ্রি মলিকিউলার অক্সিজেনটা সঙ্গে সঙ্গে এবার CH4 এর সঙ্গে কম্বাইন করছে, NH3 এর সঙ্গে কম্বাইন করছে। তাহলে CH4 এর সঙ্গে কম্বাইন করে এবং NH3 এর সঙ্গে কম্বাইন করে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, নাইট্রোজেন তৈরি করছে, আরো ডিফারেন্ট টাইপ অফ কম্পাউন্ডস তারা তৈরি করে ফেলতে পারছে। তিন হলো অক্সিজেন যখন তৈরি হয়ে গেল, সেখান থেকে আমি তাহলে ওজোন লেয়ার আস্তে আস্তে তৈরি করে ফেলতে পারলাম। আর ওজোন লেয়ার যদি তৈরি করে ফেলতে পারি, তাহলে এবার বলো তো ইউভি রে কি আর আসবে পৃথিবীতে? না। তাহলে যদি ইউভি রে না আসে, তাহলে তোমাকে যদি অনেকে প্রশ্ন করে যে আগে যেভাবে পৃথিবীতে প্রাণ এসেছিল, এখনো কেন সেইভাবে পৃথিবীতে প্রাণ আসছে না? তাহলে আমরা বলতে পারি আগের যে এনভায়রনমেন্ট, এখনকার এনভায়রনমেন্ট অনেকটা আলাদা। তখন তুমি যে এনার্জি সোর্সটা পেতে, এখন এনার্জি সোর্স সেগুলো অনেকটাই নেই। ফলে আগের এনভায়রনমেন্টের সঙ্গে তুমি যদি এখনকার এনভায়রনমেন্ট তুলনা করো, তখন ছিল রিডিউসিং এনভায়রনমেন্ট, তখন কোনো মাইক্রোবস তৈরি হয়নি। অর্থাৎ যে কোনো হট ডাইলিউট স্লিপের মধ্যে তুমি যে সমস্ত বায়ো ম্যাক্রোমলিকিউল গুলোকে তৈরি করেছিলে, বলো তো সেই সমস্ত বায়ো ম্যাক্রোমলিকিউল গুলোকে ভেঙে দেওয়ার মতন কেউ ছিল তখন পরিবেশে? ভেঙে দেওয়ার মতন কেউ ছিল পরিবেশে? টেল মি। না। না। এখন যদি সমুদ্রের জলে কোনো একটা বায়োমলিকিউল নতুন করে তৈরি হতে চায়, বলো তো সঙ্গে সঙ্গে তাকে ভাইরাস ব্যাকটেরিয়া সব ভেঙে দেবে কিনা? হ্যাঁ। হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে এখন যে পৃথিবীতে অরিজিন অফ লাইফ হচ্ছে না, তার পিছনে একটা কারণ হচ্ছে এখনকার এনভায়রনমেন্টটা হচ্ছে অক্সিডাইজিং। ওকে, এখনকার এনভায়রনমেন্ট অক্সিডাইজিং, ডিফারেন্ট টাইপ অফ অক্সিডাইজিং গ্যাসেস আছে যারা ওই ম্যাটেরিয়াল গুলোকে কিন্তু আর সাস্টেইন করতে দিচ্ছে না। বলো ক্লিয়ার অরিজিন অফ লাইফ? ক্রিস্টাল ক্লিয়ার অরিজিন অফ লাইফ?
Yes, sir. হ্যাঁ স্যার Yes, sir. তাহলে আমরা থিওরিটিক্যাল অরিজিন অফ লাইফটাকে পড়লাম এবং এই থিওরিটিক্যাল অরিজিন অফ লাইফ এই কাজগুলো যিনি যারা করলেন তারা হলেন ওপারিন এবং হ্যালডেন। এবার দেখো এই কাজটাকে প্রুফ করলেন কারা কারা? উরে and Miller, Urey. ভেরি গুড। তাহলে ইউরে এন্ড মিলার এটাকে প্রুফ করলেন কিভাবে? উরে মিলারের এক্সপেরিমেন্টটাকে আমরা কি কি নামে ডাকি? টেল মি। এই এক্সপেরিমেন্টটাকে কোথাকার লোক? মিলার এবং কোথাকার লোক? উরে আমেরিকার লোক, ঠিক আছে মনে রাখবে এরা আমেরিকার লোক। তাহলে উরে মিলার তাদের এক্সপেরিমেন্টটাকে আমরা বলি স্পার্ক ডিসচার্জ অ্যাপারেটাস এক্সপেরিমেন্ট। কি কি বলো কি নাম? স্পার্ক ডিসচার্জ অ্যাপারেটাস এক্সপেরিমেন্ট। ওকে, অথবা আমরা একে আরো বলি সিমুলেশন এক্সপেরিমেন্ট। তোমরা জানো সিমুলেশন এক্সপেরিমেন্ট কথাটা মানে কি? বলো সিমুলেশন এক্সপেরিমেন্ট। তার মানে আগে কোনো একটা জিনিস হয়েছিল তুমি জানো, তুমি সেম এনভায়রনমেন্ট কোনো একটা জায়গাতে তৈরি করে যদি সেই এক্সপেরিমেন্টটা সেটআপটাকে আবার তুমি রান করাতে চাও তখন তার নাম সিমুলেশন এক্সপেরিমেন্ট। বোঝা গেল কার নাম সিমুলেশন এক্সপেরিমেন্ট? Yes, sir. হ্যাঁ স্যার স্যার আরেকবার বলুন স্যার। তাহলে উরে মিলার এক্সপেরিমেন্ট, অথবা তাকে আমরা বলি স্পার্ক ডিসচার্জ অ্যাপারেটাস এক্সপেরিমেন্ট, অথবা তাকে আমরা আরো বলি সিমুলেশন এক্সপেরিমেন্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? সিমুলেশনটা আরেকবার বলুন স্যার। সিমুলেশন মানে হচ্ছে সিমিলার এনভায়রনমেন্ট। ঠিক আছে, ধরো আগে একটা পরিবেশ ছিল তুমি জানো, তুমি একটা এক্সপেরিমেন্টে সেই সিমিলার সেটআপ তৈরি করছো, করে তুমি কি কি ম্যাটেরিয়াল পেতে পারো সেটা এক্সপেক্ট করছো। তাহলে যেহেতু সিমিলার সেটআপ তুমি আবার বানাচ্ছো তাই তার নাম সিমুলেশন এক্সপেরিমেন্ট। বোঝা গেল? ঠিক আছে। ওকে, নেক্সট দেখো তারা কিরকম এক্সপেরিমেন্টাল সেটআপটা বানিয়েছিল। তাদের কাছে তারা এরকম একটা ফ্লাস্ক নিলেন এবং যে ফ্লাস্কটাকে সবসময় হিট করা হচ্ছে, এর মধ্যে জল আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো? বয়েলড ওয়াটার পাবো, তাই তো? এখান থেকে আমরা কি পাবো বলো, টেল মি। বয়েলড ওয়াটার পাবো আমরা। এই জায়গাতে আমরা একটা ভ্যাকিউম দিয়ে রেখেছি, এইটাকে আমরা কানেক্ট করলাম কার সঙ্গে? সিমুলেশন ট্যাঙ্কের সঙ্গে। দিস ইজ নেমড অ্যাজ সিমুলেশন ট্যাঙ্ক। এই সিমুলেশন ট্যাঙ্কের ভলিউম কত? 5 লিটার। ঠিক আছে, এই ট্যাঙ্কটাকে আমরা বলি সিমুলেশন ট্যাঙ্ক। সিমুলেশন ট্যাঙ্ক। তাহলে সিমুলেশন ট্যাঙ্কের ভলিউম 5 লিটার। তিনি এই সিমুলেশন ট্যাঙ্কের মধ্যে কি কি ব্যবহার করেছিলেন? তিনি সিমুলেশন ট্যাঙ্কের মধ্যে কি কি ব্যবহার করেছিলেন? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, তাই তো? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন 2:1:2 অনুপাতে ব্যবহার করলেন। ওকে, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন 2:1:2। আর তার সঙ্গে এখান থেকে কে যাচ্ছে বলো? ওয়াটার ভেপার। ঠিক আছে, তাহলে সিমুলেশন ট্যাঙ্কের মধ্যে কি কি আছে বলো? পরীক্ষায় কিন্তু ভীষণ জানতে চাই, তুমি দেখবে কোয়েশ্চেন করতে গিয়ে ডিরেক্টলি কোয়েশ্চেন জানতে চেয়েছে যে সিমুলেশন ট্যাঙ্কের উপাদান কি কি বলো? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, ওয়াটার ভেপার। বলো আমার সঙ্গে, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, ওয়াটার ভেপার। এবং দেখো প্রিমিটিভ এনভায়রনমেন্ট তৈরির জন্য এখানে যে টেম্পারেচার দেওয়া হলো সেই টেম্পারেচারটা কত? 800 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এখানে দেওয়া হলো। দুটো ইলেকট্রোড দিয়ে আমরা, দুটো টাংস্টেন ইলেকট্রোড দিয়ে আমরা এই জায়গাতে ৭৫,০০০ ভোল্ট স্পার্ক তৈরি করলাম। কেন বুঝতে পেরেছো? তার নাম স্পার্ক ডিসচার্জ অ্যাপারেটাস এক্সপেরিমেন্ট। ৭৫,০০০ ভোল্ট স্পার্ক ডিসচার্জ করলাম এই জায়গাতে। যে ইলেকট্রোড ব্যবহার করলাম, কে বলো ইলেকট্রোডটা? টাংস্টেন ইলেকট্রোড। ঠিক আছে, তাহলে আমরা টাংস্টেন ইলেকট্রোড ব্যবহার করলাম, করে ৭৫,০০০ ভোল্ট কি ব্যবহার করছি? স্পার্ক আমরা ওখানে ইউজ করলাম। কেন বলতো এই জিনিসগুলো কেন করছি? কারণ আমরা প্রিমিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে চাইছি। কি তৈরি করতে চাইছি আমরা?
ওকে, তাহলে এবার এই যে ম্যাটেরিয়াল গুলো তুমি দেখলে সেইগুলোকে এবার দেখো আমরা কনডেন্স করছি, কারণ এই জায়গাতে তো সে কি কন্ডিশনে আছে, সব তো ভেপার কন্ডিশনে আছে। এবার তুমি এই জায়গা দিয়ে কি করলে, একটা কন্ডেন্সার দিলে। সিম্পলি কন্ডেন্সার মানে কি, এখান দিয়ে তুমি ঠান্ডা জল এন্টার করলে, কুল ওয়াটার এন্টার করলে, এখান দিয়ে এখান দিয়ে তুমি কোল্ড ওয়াটারটা এন্টার করলে, এখান দিয়ে বলতো সেই ওয়াটারটা যখন বেরিয়ে আসছে তখন বলতো গরম জল হিসেবে বেরিয়ে চলে আসছে, আর আলটিমেটলি এখান থেকে এই জায়গাটা ঠান্ডা হয়ে গেল, এবং আলটিমেটলি তুমি বলতো এটাকে ওয়াটার ফর্মে পেলে কিনা এখন। ক্লিয়ার? কথা বলো, কথা বলো। তাহলে এইটাকে আবার আমরা একটা ট্যাপ দিয়ে কালেক্ট করে নিলাম, এই জায়গাতে এই ম্যাটেরিয়াল গুলো কালেক্ট করব, এটাকে আবার আমরা এই জলটাকে রিফিল করে দিতে পারি এই জায়গাতে। am I clear? am I clear? তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা যখন এখান থেকে দেখলাম যে এই ম্যাটেরিয়াল গুলো কি কি তৈরি করছে, তখন দেখা গেল কি কি তৈরি হয়েছে এই জায়গাতে। উরে মিলার কি কি পেলেন বলো, বলো উরে মিলার কি কি পেলেন? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। প্রথম তিনি যে ম্যাটেরিয়ালটা পেলেন, দিস ইজ অ্যামাইনো অ্যাসিড। কোন অ্যামাইনো অ্যাসিড? গ্লাইসিন, Glycine, alanine, অ্যালানিন, অ্যাসপার্টিক অ্যাসিড। ওকে, তাহলে এই যে ম্যাটেরিয়াল গুলো কি কি তিনি পেলেন বলো, গ্লাইসিন, অ্যালানিন, অ্যাসপার্টিক অ্যাসিড, এটা প্রাইমারিলি এটা পাওয়া গেল। পরবর্তীকালে আরো ডিফারেন্ট এক্সপেরিমেন্ট করে আবার জানা গেছে যে এখান থেকে গ্লুটামিক অ্যাসিডও পাওয়া যেতে পারে। তাহলে তোমায় যদি পরীক্ষা প্রশ্ন দেয় যে হুইচ অফ দ্য ফলোইং অ্যামিনো অ্যাসিড ওয়াজ নট ফাউন্ড ইন উরে মিলার এক্সপেরিমেন্ট, এই চারটে অপশনই দেওয়া আছে, তাহলে তুমি কোনটা অপশনে ব্যবহার করবে তখন? গ্লুটামিক অ্যাসিড। তখন গ্লুটামিক অ্যাসিড ব্যবহার করবে, কারণ উরে মিলারের সময় তারা কিন্তু এটাকে পায়নি, এটা পরবর্তীকালে আরো এক্সপেরিমেন্ট করে পাওয়া গেছে। তাহলে অ্যামাইনো অ্যাসিড মেনলি কাকে কাকে পেয়েছি আমরা? গ্লাইসিন, অ্যালানিন এবং অ্যাসপার্টিক অ্যাসিড। ওকে, আরো সিমিলার টাইপ অফ এক্সপেরিমেন্ট করে পরবর্তীকালে আরো অনেক সায়েন্টিস্ট এখানে ডিফারেন্ট টাইপ অফ সুগারস পেয়েছেন, HCN পেয়েছেন, এখানে ডিফারেন্ট টাইপ অফ নাইট্রোজেন বেসেস পেয়েছেন, এখানে ডিফারেন্ট টাইপ অফ পিগমেন্টস পেয়েছেন, ফ্যাটস পেয়েছেন, অর্গানিক অ্যাসিড পেয়েছেন। তাহলে এত যে ম্যাটেরিয়াল গুলো বলতো, এগুলো সব এই কথাগুলোই তো ওপারিন এবং হ্যালডেন বলেছিল, তাই না, যে তখনকার এনভায়রনমেন্টে এই জিনিসগুলো তৈরি হয়েছে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে সিমুলেশন এক্সপেরিমেন্ট ক্লিয়ার? উরে মিলারের সিমুলেশন এক্সপেরিমেন্ট। অরিজিন অফ লাইফ বইটা কার লেখা? অরিজিন অফ লাইফ ডারউইন। ওপারিন। আর অরিজিন অফ স্পিসিস কার লেখা? ওটা ডারউইনের লেখা। হ্যাঁ। আর মনে রাখবে যে উরের লেখা বই হচ্ছে, হ্যারাল্ড উরের লেখা বই হচ্ছে দ্য প্ল্যানেটস। ওকে, তাহলে দ্য প্ল্যানেট বইটা কার লেখা? বলো, ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের? ক্লিয়ার হচ্ছে এভরিবডি? আচ্ছা, তোমাকে যদি বলে একটা প্রশ্ন যে which of the following is a protobiont without lipid membrane? ওয়াটার। Without a lipid membrane, answer would be coacervate. আর যদি বলে which of the following is a protobiont with a lipid membrane? মাইক্রোস্ফিয়ার। মাইক্রোস্ফিয়ার। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা কোয়াসারভেট মাইক্রোস্ফিয়ারের গল্প জেনে গেলাম, কোয়াসারভেট মাইক্রোস্ফিয়ারের গল্প জেনে গেলাম। ওকে, একটা কোশ্চেন দেবো, তোমরা কি ট্রাই করবে একটু? একটা কোশ্চেন এরকম জানতে চেয়েছে যে which of the following is or a wrong statement, তাহলে তোমাকে ইনকারেক্ট স্টেটমেন্ট বেছে নিতে হবে। ইনকারেক্ট স্টেটমেন্টস, ঠিক আছে। এক নম্বর স্টেটমেন্ট আছে সোয়ান নেকড ফ্লাস্ক, আমি পুরো লিখছি না, সোয়ান নেকড ফ্লাস্ক, এই এক্সপেরিমেন্টটা করেছিলেন লুই পাস্তুর। ঠিক লেখা আছে না ভুল? সেকেন্ড বলেছে লুই পাস্তুর ইজ ফেমাস ফর জার্ম থিওরি অফ ডিজিজ। এটা ঠিক না? ঠিক স্যার, এটা লুই পাস্তুর ইজ
famous for germ theory of disease. Okay, ঠিক না ভুল? ঠিক স্যার ঠিক, তাহলে স্টেটমেন্ট হিসেবে নিয়ে নিতে পারি আমরা সবাই? স্টেটমেন্ট হিসেবে নিয়ে নিতে পারি যে লুই পাস্তুর জার্ম থিওরি অফ ডিজিজ এটা কার কনসেপ্ট? জার্ম থিওরি অফ ডিজিজ। Louis Pasteur. Louis Pasteur. পাস্তুর ইয়েস, ভেরি গুড। নেক্সট, তারপর বলেছে লুই পাস্তুর ডিসঅ্যাপ্রুভ স্পন্টেনিয়াস ক্রিয়েশন। এটাও ঠিক লুই পাস্তুর ডিসঅ্যাপ্রুভ স্পন্টেনিয়াস জেনারেশন। ঠিক না ভুল বলো? ঠিক স্যার। ঠিক। তারপরে বলেছে কসমোসোইক থিওরি ওয়াজ পুট ফরওয়ার্ড বাই রিক্টার। কসমোসোইক থিওরি বলো, পুট ফরওয়ার্ড রিক্টার। ঠিক না ভুল? এটাও ঠিক এটাও ঠিক, ভেরি গুড। 5 নম্বর দিয়েছে থিওরি অফ ক্যাটাস্ট্রফিজম ওয়াজ গিভেন বাই কুভিয়ার। ঠিক কুভিয়ার দিয়ে সব অপশন আছে, 4 নম্বর অপশন যেটা বলা আছে যে নান অফ দিস আর ইনকারেক্ট, তাহলে সেটা কি আনসার হবে? হ্যাঁ স্যার। ভেরি গুড। নেক্সট, আবার বলো অরিজিন অফ আর্থ মিলিয়নে বলবে, কত মিলিয়ন ইয়ার্স এগো অরিজিন অফ আর্থ? 4.5. আমি মিলিয়নে 4.5 বলেছি, আমি বলেছি 4.5 পরীক্ষায় প্রশ্ন এসেছে মিলিয়নে। 4500 মিলিয়ন ইয়ার্স এগো, হ্যাঁ। 4500, তাই তো? হ্যাঁ। ভেরি গুড। আর অরিজিন অফ লাইফ অন আর্থ? 3 billion. 3000। 3 বিলিয়ন ভেরি গুড। তাহলে 3000 মিলিয়ন ইয়ার্স এগো। যদি এরকম প্রশ্ন পড়ে, ধরো তোমাকে ম্যাচ করতে দিল যে অরিজিন অফ আর্থ, অরিজিন অফ লাইফ, অরিজিন অফ নন সেলুলার লাইফ, অরিজিন অফ সেলুলার লাইফ, অরিজিন অফ ইউক্যারিওট, বলো, বলতে থাকো, তখন কি হবে? অরিজিন অফ আর্থ 4500 million. তখন এবার বলো অরিজিন অফ লাইফ কত হবে? 4000 মিলিয়ন। 4000 million. নন সেলুলার Non-cellular. 3000, 3000. সেলুলার 2000। 2000. ইউক্যারিওট। 150। 1500. ব্যাস, বুঝতে পারছো? একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট। যা দেবে সেই প্রশ্ন আনসার করার জন্য রেডি পুরো? হ্যাঁ স্যার ভেরি গুড। তাহলে এবার আমরা এরপরে শুরু করব এই যে ইভলিউশনটা, অর্গানিক ইভলিউশনটা আমরা পড়লাম। এই অর্গানিক ইভলিউশনের রেসপেক্টে আমরা কতগুলো ছোট ছোট থিওরিজ নেব, খুব ইম্পর্টেন্ট জায়গা। আমরা একদম ডিটেল পড়বো না, যেটুকু আমাদের নিট এক্সামের জন্য দরকার সেটুকুর জন্যই আমরা পড়বো। তাহলে নেক্সট উই উইল স্টার্ট ইভলিউশনের যে ডিফারেন্ট টাইপ অফ থিওরিজ আছে সেইগুলো। তাহলে আমি এই মিটিংটা এখানে এন্ড করছি, তোমরা নতুন করে আবার জয়েন করো, আমরা তারপর ইভলিউশনের থিওরিজ গুলো পড়বো। ওকে ওকে, নতুন করে, কারণ 2 মিনিট সময় আছে, এখন শুরু করে লাভ নেই। তাহলে এক্ষুনি আমি এটাকে নতুন মিটিং আবার অ্যারেঞ্জ করছি, তোমরা আবার রিজয়েন করো, করে আমরা ওইটা শুরু করছি। ওকে।